তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাঙালিরা কি আর্যক নাকি দ্রাবিড়। তো বন্ধুরা, এরকম ভিডিও নিয়ে এসছি আমি, যা হিন্দু মুসলিম যে মোট কত ধর্মের মানুষ আছে আপনারা জানেন, হয়তো জানেন না। তো আমি আগামী পূর্বে আরও বেশি বেশি করে নিয়ে আসবো এরকম ধরনের ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষে কত রকমের ধর্মের মানুষ আছে আপনারা দেখতে থাকুন। তো আগামী দিনে যে এখান থেকে 1500 বছর আগের কথা, যখনই এই ভারত সৃষ্টি হয়, হিন্দুস্তান যখন জন্ম হয়, সেই দিনের পর থেকে এত দিন ধরে কোনো হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ ছিল না। এখন 2026 সাল আসার পরে বিভিন্ন রাজ্যে প্রচুর হারে বিশাল বিশাল ভয়াবহ কথা ব্যাখ্যা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন কোন দেশে কোন কোন কথা, কোন কোন ভাষা এখানে প্রয়োগ হয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের শোনাবো, আপনারা দেখতে থাকুন। এরকম ভিডিও দেখার জন্য আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন। বলছে এখানকার সবচেয়ে পুরনো আদি অধিবাসীদের মধ্যে অন্যতম ছিল অস্ট্রো এশীয় ভাষাভাষী মানুষেরা। এরাই কিন্তু প্রথম গহীন জঙ্গল পরিষ্কার করে এখানে কৃষিকাজ শুরু করেছিল। আর তাদের সেই ঐতিহাসিক উত্তরাধিকার আজও সাঁওতাল বা মুন্ডাদের মতো সম্প্রদায়ের মধ্যে দারুণভাবে টিকে আছে। তবে তারা কিন্তু বেশি দিন একা থাকেনি। খুব দ্রুতই এখানে অন্যান্য গোষ্ঠীর মানুষেরাও আসতে শুরু করে। আর এভাবেই বাংলা পরিণত হয় একটা সত্যিকারের জিনগত মোহনায়। উত্তর পশ্চিম দিক খুব দ্রুতই এখানে অন্যান্য গোষ্ঠীর মানুষেরাও আসতে শুরু করে। আর এভাবেই বাংলা পরিণত হয় একটা সত্যিকারের জিনগত মোহনায়। উত্তর পশ্চিম দিক থেকে আসা ইন্দো আর্যরা কিন্তু এখানকার আদিবাসীদের সরিয়ে দিয়ে নিজেদের জায়গা দখল করেনি, বরং তারা প্রাচীন দক্ষিণ এশীয়, অস্ট্রো এশীয়, তিব্বতী বর্মী আর পূর্ব বা দক্ষিণ পূর্ব এশীয় ডিএনএর সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। একেই বলে একেবারে চমৎকার একটা জিনগত মোজাইক। এত এত মানুষ তো এক জায়গায় হলো, এবার নজর দেওয়া যাক তাদের ভাষা আর সংস্কৃতির বিবর্তনের দিকে। এই যে বদ্বীপের বুকে এতগুলো আলাদা আলাদা গোষ্ঠীর মহামিলন ঘটলো, তাদেরকে এক সুতোয় গাঁথ পেকে সেই জাদুর কাজটাই করেছে ভাষা। খেয়াল করে দেখুন, শত শত বছর ধরে ইন্দো আর্য ভাষার প্রভাব কিভাবে একটু একটু করে বদলেছে। সংস্কৃত থেকে প্রাকৃত, তারপর মাগধী প্রাকৃত, সেখান থেকে অপভ্রংশ হয়ে জন্ম নিল আমাদের আজকের আধুনিক বাংলা ভাষা। আর এই ভাষার সাহিত্যই ধীরে ধীরে আমাদের সবাইকে এক করে দিল। আর শুধু তো ভাষা নয়, আমাদের এই চারপাশের ভূগোলও কিন্তু আমাদের এক করেছে। নদী আর উর্বর পলিমাটির কারণে এখানে ধান চাষ এতটাই সফল হয়েছিল যে ভাত খাওয়াটা আর শুধু সাধারণ কোনো খাদ্যাভ্যাস রইল না। এটা হয়ে উঠল আমাদের আঞ্চলিক পরিচয়ের সবচেয়ে বড় স্তম্ভ। এই ধান আর নদীর কারণেই কিন্তু আমাদের নবান্নের মতো উৎসবগুলো গড়ে উঠেছে, যা আমাদের শেকড়কে আরো মজবুত করেছে। এবার আমরা আমাদের এই অনুসন্ধানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কিভাবে তৈরি হলো এই ঐক্যবদ্ধ পরিচয়? শত শত বছর ধরে একই ভাষায় কথা বলা, নদীর উপর নির্ভরশীল একই রকম অর্থনীতি, আর নিজেদের মধ্যে এই যে মেলামেশা, এর ফলে প্রাচীন সেই আঞ্চলিক পরিচয়গুলো ধীরে ধীরে ফিকে হতে শুরু করলো। সেই যে প্রাচীন বঙ্গ জনপদ, ধারণা করা হয় সেই নামটাই বিবর্তিত হয়ে মধ্যযুগে বাংলা হিসেবে এক বিশাল ঐক্যবদ্ধ পরিচিতি পেল। সব বিভেদ ভুলে মানুষ একটা অভিন্ন ছাতার নিচে এসে দাঁড়ালো। এই চমৎকার কথাটা আমাদের পুরো আলোচনার একটা নিখুঁত সারসংক্ষেপ। বাঙালি পরিচয় মূলত একটি ভাষাগত নৃতাত্ত্বিক পরিচয়। মানে জিনগতভাবে আমরা নানা প্রান্ত থেকে এলেও কোনো একটা নির্দিষ্ট রক্তের ধারা আমাদের এক করেনি। এক করেছে আমাদের এই অভিন্ন সংস্কৃতি, ভাষা আর বাংলার ভূপ্রকৃতি। এবার একটু ভাবুন তো, আমাদের পরিচয়টা কোনো একটা নির্দিষ্ট আদিম বিন্দু থেকে আসেনি, বরং হাজার বছরের অগণিত মানুষের আসা যাওয়া, তাদের সংগ্রাম আর সংস্কৃতির এক অপরূপ বহুমাত্রিক সংমিশ্রণ থেকে গড়ে উঠেছে। এটা জানার পর নিজেদের শেকড় নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি একটু হলেও বদলে যাচ্ছে না? মানব ইতিহাসের এই অবিশ্বাস্য জটিলতা আর সৌন্দর্য নিয়ে একটু ভেবে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগামী পরবর্তী আর ভিডিও নিয়ে আসার জন্য আপনারা আমাকে ভিডিওটি ফলো করতে থাকবেন।